খাগড়াছড়ি রাঙামাটিতে আজও ১৪৪ ধারা ৩ পার্বত্য জেলায় সড়ক অবরোধ। আমরা এখন আতঙ্কে আছি। এখন আমাদের পাহাড়ে থমথমের অবস্থা আছে। এখানে দোকানপাট সব বন্ধ, আমাদের এখানে ব্যবসা বাণিজ্য কিছু নাই। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। পার্বত্য এলাকায় বন্ধ হয়নি ইন্টারনেট সেবা, কারিগরি ত্রুটি প্রচার হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে, দাবি আইসিটি উপদেষ্টার, ব্যাখ্যা দিল বিটিআরসি। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন স্থানে আক্রমণ করতে পারে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার। ঢালাও মামলা থেকে বেরিয়ে আসতে হবে বললেন আসিফ নজরুল। ভারতের সঙ্গে টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে জানালো পররাষ্ট্র দপ্তর। চার্টার নয়, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন ডক্টর ইউনূস। জনগণের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কার প্রস্তাবে থাকলেই হবে না, সিরাজগঞ্জে বিএনপির সভায় তারেক রহমান। ভারতে বসে দেশকে অস্থিতিশীল করছেন শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। এবং চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, 24 ঘন্টায় মারা গেছেন একজন। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, রোগীর সেবা নিশ্চিতে শিশু হাসপাতালে বিশেষ কর্নার চালু। পাহাড়ে সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি করবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাঙামাটি পরিদর্শনে গিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তারা একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সহিংসতায় উত্তপ্ত পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন, আর বিভিন্ন সংগঠনের অবরোধের ডাকে বন্ধ রয়েছে যান চলাচল। খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নিতে শনিবার ঢাকা থেকে হেলিকপ্টার করে এসে রাঙামাটি বিজিবি সদর দপ্তরে নামেন অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টা। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটি সেনা সদরের প্রান্তিক হলে উপস্থিত হন। এ সময় প্রতিনিধি দলে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। এর আগে সভাস্থলে এসে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দল, জাতিগোষ্ঠী ও সংগঠনের নেতারা। ২ ঘন্টার বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক শেষে বের হন উপদেষ্টারা। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ জানান, পাহাড়ের সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি করার চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব, এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। পাহাড়ের সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ আছে বলে জানান স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতারা। সরকার, প্রশাসন এবং জনগণ, আমার সকল যার যার স্টেক হোল্ডার সকলে মিলে ঐক্যবদ্ধভাবে
রাঙামাটি শহরের বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের শান্তিজন্য ফিরিয়ে আনবে এবং সৌহার্দ্য সমৃদ্ধ পরিবেশ বজায় রাখবে। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতে হতাহতের প্রতিবাদে ৩ পার্বত্য জেলায় চলছে ৭২ ঘন্টার অবরোধ। অব্যাহত আছে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা। জনপদ জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আতঙ্কিত হয়ে অনেকেই ছেড়েছেন ঘরবাড়ি। চারপাশে থমথমে পরিবেশ, সড়কে নেই গণপরিবহন, বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠানও। এ যেন ভুতুরে নগরী। বুধবারের সহিংসতার পর পুরো খাগড়াছড়ি জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। খুব একটা প্রয়োজন না হলে রাস্তায় বের হচ্ছেন না কেউই। অনেকে আবার নিজ ঘরবাড়ি ছেড়ে দলবদ্ধভাবে নিরাপদ দূরত্বে পাহাড় ও জঙ্গলে আশ্রয় নিয়েছেন। যদিও প্রশাসন বলছে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। আমরা এখন আতঙ্কে আছি। এখন আমাদের পাহাড়ে থমথমের অবস্থা আছে। সবাই যার যার মতো বাইরে আর কি ভাঙচুর করতেছে, মন্দির ভাঙতেছে, সবকিছু করতেছে। আমরা এটা বিচার চাই। রাঙ্গামাটিতেও একই অবস্থা। এখনো কাটেনি জনমনে আতঙ্ক। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়কে টহল দিচ্ছে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব। গাড়ি নাই তাই হাইটে যেতেছি, যাইতে চিটাং যাব। তবে পাহাড়ি ছাত্র সমাজের ডাকা অবরোধের প্রভাব পড়েনি বান্দরবানে। স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অল্প সমস্যাকে অতিরঞ্জন করে প্রচার করা হচ্ছে। ফেনীর দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে উপদেষ্টা একথা বলেন। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। শনিবার সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্দারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে তিনি বন্যা উপদ্রুত এলাকাগুলো ঘুরে দেখেন, খোঁজ নেন ভুক্তভোগীদের। এ সময় সহিংসতা চলায় পার্বত্য অঞ্চলে ইন্টারনেট বন্ধের বিষয়ে স্থানীয় সাংবাদিকরা জানতে চান উপদেষ্টার কাছে। তার সাফ জবাব, সরকার কোথাও ইন্টারনেট বন্ধ করেননি। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। পাহাড়ে চলমান সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। বলেন, দেশ অশান্ত করার ষড়যন্ত্র চলছে। পার্বত্য চট্টগ্রামের যেই সমস্যাটি নিয়ে কিন্তু আমাদের আজকে কয়েকজন উপদেষ্টা সেখানে যাবেন এবং আমরা অভ্যন্তরীণভাবে সেটি সমাধানের চেষ্টা করছি। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। এদিকে পাহাড়ি এলাকায় ইন্টারনেট বন্ধের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বিটিআরসি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংঘর্ষে অগ্নিসংযোগের ঘটনায় বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার কাটা পড়ে। এতে মোবাইল অপারেটর রবির 6টি টাওয়ার বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে 14টি টাওয়ার সচল করা হয়। এছাড়া সহিংসতায় উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট সংযোগ কেবল ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্বল্প সংখ্যক গ্রাহক ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে জানানো হয়েছে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ। পাল্টা আক্রমণ করতে পারে ফ্যাসিবাদের দোসররা, তাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিজিএস আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এমন মনে করার কারণ নেই। যদিও বিভিন্ন দলের প্রতিনিধিরা বলেন, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়েই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সময় কেমন হবে তা নিয়েও ভিন্ন ভিন্ন মত দেন রাজনৈতিক দলের নেতারা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের করণীয় আর আগামীর বাংলাদেশের রূপ কেমন হবে সে বিষয়ে দুঃসময়ের কণ্ঠস্বর তাদের স্বপ্ন ও বাস্তবতার শিরোনামে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনরা। গত সরকারের আমলে নিপীড়নের কথা তুলে ধরার পাশাপাশি আলোচকদের কথায়
কথাই উঠে আসে অন্তর্বর্তী সরকারের চুলচেরা বিশ্লেষণ। এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না, এবং আমাদের যে উপদেষ্টারা তারা মানে এরকম ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নেই, আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব থাকার বিষয়টি তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। আর সংস্কারের পরিধি কিংবা সরকারের সময়সীমা কেমন হবে তা নিয়ে উঠে আসে ভিন্ন ভিন্ন মত। এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। সবচেয়ে বড় দরকার যত তাড়াতাড়ি পারে একটা নির্বাচন। সেই নির্বাচনের তো আবার জন্য সংস্কার করতে হবে, যত তাড়াতাড়ি পারেন একটা সংস্কার করে একটা নির্বাচন দেবেন। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মনে করেন সংস্কারের প্রস্তাবনা আসলেও রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। আর ফেসিবাদের দোসরদের পাল্টা আক্রমণ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তারপরে আমরা কি করব, কি করতে হবে, কেমন করে রাজনৈতিক ঐক্যমত গড়তে হবে, এগুলো অনেক বড় পরিসরের কাজ আমাদেরকে করতে হবে, সকলকে মিলেই করতে হবে। আলোচনায় ক্ষমতা কাঠামোর জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর সংস্কারের তাগিদ দেন অংশীজনরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে গায়েবী ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে নিম্ন আদালতের বিচারকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগ নির্বাহী বিভাগ মুক্ত করার উপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি। বিচার বিভাগে বদল আনার পর সারা দেশের বিচারকদের নিয়ে প্রধান বিচারপতির এই অভিভাষণ অনুষ্ঠান। ডক্টর আসিফ নজরুল মহোদয় নতুন বাংলাদেশে বিচার ব্যবস্থার রোডম্যাপ তুলে ধরার এই আয়োজনের শুরুতে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। পরে দেয়া বক্তব্যে বিচার বিভাগ সংস্কারের নানা দাবি তুলে ধরেন নিম্ন আদালতের বিচারকরা। স্বাধীন বিচার বিভাগই পারে রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রতিরোধ করতে এবং বিচার প্রার্থী মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে। বিচারের বাণী নিভৃতে কাঁদে, কিন্তু কেউ হয়তো জানে না যে শুধু বিচারের বাণী নয়, বরং বিচারকও অনেক সময় ঘটনার পরিপ্রেক্ষিতে নীরবে কাঁদে। কেউ যাতে অবিচারের শিকার না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে বিচারকদের সতর্ক থাকতে বলেন আইন উপদেষ্টা। বলেন গায়েবী ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চায় সরকার। আর ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের বিষয়ে সতর্ক করেন অ্যাটর্নি জেনারেল। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। দেশের দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে ছিল বিচার বিভাগের স্বাধীনতা আর মানুষের আস্থাহীনতার প্রসঙ্গ। অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন প্রধান বিচারপতি। বলেন পড়তে হলে দরকার পৃথক সচিবালয়। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এ সময় বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধান বিচারপতি। কর্মরত অন্যান্য বিচারকদের জন্য মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন। সুনামগঞ্জের বাংলা বাজার সীমান্তে বিজিবির অভিযানে 885 কেজি মাছ জব্দ। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বেশ কয়েকটি সাইড লাইন বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনে ভাষণে সংস্কার, রোহিঙ্গা ও মানবাধিকার ইস্যুতে
নিজেদের অঙ্গীকার ব্যক্ত করবে বাংলাদেশ। উপদেষ্টা জানান, চার্টার্ড নয় বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যয় সংকোচনের জন্য এবছর তার সফরসঙ্গী ৫৭ জন, যাদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা কর্মী। ২৪ সেপ্টেম্বর বাণিজ্যিক বিমানে করে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক সফর করবেন বলে শনিবার প্রেস ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি, যেখানে জুলাই অভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ সম্পর্কে বিশ্বমহলকে অবহিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবেন তিনি। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলি নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য, এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে। এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি। সাইডলাইনে পাকিস্তান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডির প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার। কূটনৈতিক রাখঢাকের মধ্যে না গিয়ে পার্শ্ববর্তী দেশটির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে স্বীকার করে আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকবে বলে জানান তৌহিদ হোসেন। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই। আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। এছাড়াও বেশ কয়েকটি বহুপক্ষীয় সভায় পররাষ্ট্র উপদেষ্টা অংশ নেবেন বলে জানান তিনি। অবহিত করবেন। তারপরে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দেশকে এগিয়ে নিতে ও জনগণের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কার প্রস্তাবে থাকলেই হবে না, রাজনৈতিক অধিকার আদায় করতে হবে এবং অর্থনৈতিক মুক্তি লাগবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির সমাবেশ হয়। এতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ছাত্র আন্দোলনে নিহতদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন তিনি। তারেক রহমান বলেন, নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে দেশের মানুষের আশা ও প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিতের আহ্বানও জানান তিনি। বাংলাদেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, যা মানুষ চায় সেভাবে যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, তাহলে আজকে শুধুমাত্র আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার যে অর্জন, সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে, একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে। রাজধানীতে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত 24 ঘন্টায় মারা গেছেন একজন, হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে 843 জন। এই অবস্থায় বিশেষায়িত কর্নার চালু করেছে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। বছর বয়সী শিশু আদিল সাধারণ জ্বর মনে করে বাসাতেই রেখেছিল বাবা মা। বুধবার পর্যন্ত জ্বরের মাত্রা না কমায় চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর ডেঙ্গু শনাক্ত হয় আদিলের। ভর্তি করা হয় হাসপাতালে। আদিলের মতো একই অবস্থা মাত্র 2.5 বছর বয়সী আরেক শিশু নিকিতার। আজকে 6 দিন আগে জ্বর হচ্ছে, এত জ্বর মানে বলার বাইরে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ভয়াবহতা বাড়ায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট চালু করেছে বিশেষায়িত ডেঙ্গু কর্নার। সার্বক্ষণিক সেবা দিতে থাকছে বিশেষ মেডিকেল টিম। অপারেশন করতে যাবে সেই বাচ্চাটাও যদি জ্বর হয়, আমরা চেষ্টা করি তার ডেঙ্গুর না
এই টেস্টটা করার জন্য। আমাদের করে একটা টিম অন্তর্বর্তীকালীন একটা যতদিন ডেঙ্গু এই এপিডেমিকটা থাকবে সেটা 3 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, এই টিমের আন্ডারে আমাদের এটা সার্বক্ষণিক আমাদের সেবা চালু থাকবে। ডেঙ্গু রোগীর সংখ্যা জানার জন্য হাসপাতালেই থাকছে ডিজিটাল ড্যাশবোর্ডের ব্যবস্থা। প্রতিদিনই আক্রান্তের তথ্য জানা যাবে এখানে। আমরা একটা ডিজিটাল ড্যাশবোর্ডের ব্যবস্থা করেছি এবার, যেটা ডেঙ্গু সেলের ঠিক বাইরেই থাকবে এবং সেই ডিজিটাল ড্যাশবোর্ডে পেশেন্টের সমস্ত ডেমোগ্রাফিক যত ইনফরমেশন আছে তার সাথে কোন পেশেন্ট খারাপ হচ্ছে, কোন পেশেন্ট আইসিইউতে যাচ্ছে, কোন পেশেন্ট ছুটি হচ্ছে, কতটা পেশেন্ট ভর্তি আছে, হ্যাঁ, সমস্ত ইনফরমেশন আমাদের এই ড্যাশবোর্ডে থাকবে। প্রাথমিকভাবে 16টি শয্যা নিয়ে যাত্রা শুরু হয়েছে ডেঙ্গু সেলের। প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন চিকিৎসক। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ইলিশ ভারতে রফতানি করতে কিছু শর্ত দেওয়া হয়েছে। যারা রফতানি করতে চান 24 সেপ্টেম্বর দুপুরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। দেশের বাইরের খবর, ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টির অতেশে মালায়না। 43 বছর বয়সী অতেশী দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। একই দিন দিল্লির মন্ত্রিসভায় শপথ নেন আরও 5 সদস্য। স্থানীয় সময় শনিবার দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী হিসেবে রাজনিবাসে শপথ নেন তিনি। আবগারি মামলায় জামিন পেয়ে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কয়েকদিন পর এই দায়িত্ব গ্রহণ করলেন তিনি। এদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে দিল্লি বিধানসভার মেয়াদ। ফেব্রুয়ারিতে ভোট হলে অতেশী মন্ত্রিসভার দায়িত্ব এবং স্থায়িত্ব হবে 4 মাসের কিছু বেশি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পাহাড়ে সম্প্রীতি নষ্টে বাইরে থেকে হচ্ছে ষড়যন্ত্র, তদন্ত করে ব্যবস্থার ঘোষণা সরকারের। খাগড়াছড়ি রাঙামাটিতে আজও 144 ধারা এবং ভারতের সঙ্গে টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে, জানালো পররাষ্ট্র দপ্তর। চার্টার্ড নয় জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।